স্ত্রী ৩ বছর পর ডিএম হয়ে ফিরে এসে দেখলেন তার প্রতিবন্ধী স্বামী রেলওয়ে স্টেশনের এক কোণে ভিক্ষার বাটি নিয়ে বসে আছেন। কিন্তু তারপর যা ঘটল তা ছিল ভালোবাসার এক অবিস্মরণীয় জয়ের গল্প, যেখানে একজন নারীর অটুট সংকল্প, ন্যায়বিচারের আগুন আর অপূর্ণ প্রেমের টান সব বাধা ভেঙে চুরমার করে দিয়েছিল। ২০১৬ সালের এক শীতকালীন সকাল ছিল। মধ্যপ্রদেশের একটি ছোট গ্রাম সোনাপুরে সূর্যের নরম আলো মাঠের উপর ছড়িয়ে পড়ছিল। বাতাসে মাটির সুগন্ধ ভেসে বেড়াচ্ছিল এবং গ্রামের গলিপথে প্রতিদিনের মতোই মানুষজনের আনাগোনা শুরু হয়ে গিয়েছিল। সেই গ্রামেরই এক সরু কাঁচা রাস্তার শেষ প্রান্তে একটি পুরনো বাড়ি ছিল, যার দেওয়ালগুলোতে সময়ের ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। সেই বাড়ির ভিতরে একটি মেয়ে বসেছিল, যার চোখে ঘুমের পরিবর্তে একটি উজ্জ্বল স্বপ্ন জ্বলজ্বল করছিল। তার নাম ছিল মেঘনা। মেঘনা দেখতে সাধারণই ছিল, কিন্তু তার চোখে কিছু একটা অসাধারণ উজ্জ্বলতা ছিল। তার চোখে এমন এক আগুন ছিল যা সেই সব মেয়েদের মধ্যে থাকে না যারা পরিস্থিতির সাথে আপোস করে নেয়। তার সামনে একটি পুরনো টেবিলে কিছু বই রাখা ছিল, ইন্ডিয়ান পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, আর সেই বইগুলোর মাঝখানে একটি ছোট কাগজ রাখা ছিল, যাতে সে নিজের হাতে লিখেছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মেঘনা সিং। সে প্রতিদিন সকালে সেই কাগজটি দেখত, যেন সেটি কোনো সাধারণ কাগজ নয়, বরং তার ভবিষ্যতের নির্দিষ্ট লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছনোর পথ কখনোই সহজ ছিল না। তার বাবা একজন কৃষক ছিলেন, যিনি নিজের সারা জীবন মাঠে কঠোর পরিশ্রম করে কাটিয়ে দিয়েছিলেন। কিন্তু যখন মেঘনার বয়স ১৮ বছর ছিল, তখন একটি অসুখ তাকে কেড়ে নেয়। সেই দিনের পর থেকে বাড়ির দায়িত্ব মেঘনা ও তার মায়ের ওপর চলে আসে। তার মা অন্যের বাড়িতে কাজ করতেন এবং মেঘনা বাচ্চাদের টিউশন পড়িয়ে ঘর চালাতে সাহায্য করত। কিন্তু এই সব কিছুর মাঝেও সে তার স্বপ্নকে কখনো মরতে দেয়নি। গ্রামের লোকেরা প্রায়ই বলতো, মেয়েদের স্বপ্ন বেশি বড় হওয়া উচিত নয়, নয়তো ভেঙে যায়। কিন্তু মেঘনা সেই সব মেয়েদের মধ্যে ছিল না যারা স্বপ্ন ভেঙে যাওয়ার ভয়ে স্বপ্ন দেখা ছেড়ে দেয়। সেই গ্রামেই অরুণ নামের এক ছেলে থাকত। অরুণ ছোটবেলা থেকেই মেঘনাকে চিনত। সে এক সাধারণ ছেলে ছিল, কিন্তু তার মন ছিল অসাধারণ। সে গ্রামের বাসস্ট্যান্ডে একটি ছোট চায়ের দোকান চালাত। ভোর ৫টায় উঠে দোকান খুলত এবং রাত ১০টা পর্যন্ত কাজ করত। তার জামাকাপড় সাধারণ ছিল, কিন্তু তার চোখে সততার আলো ছিল। আর সবথেকে বড় কথা হল, সে মেঘনার স্বপ্নকে পুরোপুরি বুঝত। একদিন যখন মেঘনা বাচ্চাদের টিউশন পড়িয়ে বাসস্ট্যান্ড দিয়ে ফিরছিল, তখন অরুণ তাকে থামাল। মেঘনা, সে ধীর গলায় ডাকল। মেঘনা থামল এবং তার দিকে তাকাল। কি হয়েছে? সে জিজ্ঞেস করল। অরুণ পকেট থেকে একটি ছোট বাক্স বের করল এবং তার দিকে বাড়িয়ে দিল। এটা কি? মেঘনা অবাক হয়ে জিজ্ঞেস করল। খুলে দেখো, অরুণ হাসি মুখে বলল। মেঘনা বাক্সটি খুলল এবং ভেতরে একটি কলম ছিল, একটি সাধারণ নীল রঙের কলম। এটা কেন? সে প্রশ্ন করল। অরুণ তার চোখের দিকে তাকিয়ে বলল, কারণ একদিন তুমি এই কলম দিয়েই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে সই করবে। এটা শুনে মেঘনার চোখ ভরে এলো। সেই প্রথম সে অনুভব করল যে কেউ আছে, যে তার স্বপ্ন শুধু শোনেই না, বরং সেটা পুরোপুরি বিশ্বাসও করে। ধীরে ধীরে দুজনের সম্পর্ক আরও গভীর হয়ে উঠল। গ্রামের লোক কথা বলতে লাগল, কিন্তু অরুণের কারোর পরোয়া ছিল না। তার কাছে মেঘনার স্বপ্নই ছিল সবথেকে বড়। কিছু সময় পর দুজনের বিয়ে হয়ে গেল। বিয়ে খুব সাধারণ ছিল, না ছিল কোনো বড় অনুষ্ঠান, না কোনো জাঁকজমক। শুধু গ্রামের মন্দির, কিছু নিজেদের মানুষ এবং ভগবানের সামনে নেওয়া ৭ পাক। বিয়ের পর মেঘনা অরুণের ছোট ঘরে চলে এলো। ঘর ছোট ছিল, কিন্তু তাতে ভালোবাসার কোনো অভাব ছিল না। সকালে অরুণ দোকানে চলে যেত এবং মেঘনা ঘরের কাজ শেষ করে পড়াশোনায় লেগে পড়ত। অনেক সময় এমন হতো যে বাড়িতে খাওয়ার জন্য শুধু ডাল আর রুটি থাকত, কিন্তু অরুণ কখনো অভিযোগ করত না। এক রাতে যখন মেঘনা পড়ছিল, সে দেখল অরুণ চুপচাপ তাকে দেখছে। কি হয়েছে? সে জিজ্ঞেস করল। অরুণ হেসে বলল, আমি ভাবছি একদিন যখন তুমি ডিএম হয়ে যাবে, তখন কি আমায় এভাবেই দেখবে? মেঘনা বই বন্ধ করল এবং তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি যেখানেই থাকি, যেমনভাবেই থাকি, তোমারই থাকব। কিন্তু জীবন সবসময় এত সহজ হয় না। একদিন গ্রামের কিছু লোক অরুণকে বলল, তুমি কি পাগল হয়ে গেছ? নিজের বউকে এত পড়াচ্ছ? ডিএম হয়ে গেলে তোমায় ছেড়ে চলে যাবে। এটা শুনে অরুণ হাসল এবং বলল, যদি সে ডিএম হয়ে যায়, তবে সেটা আমার জন্য গর্বের ব্যাপার হবে, ভয়ের নয়।
সেই রাতেই অরুণ এক সিদ্ধান্ত নিল। পরের দিন সে তার চায়ের দোকানের পাশের জমিটা বিক্রি করে দিল। সেই জমি তার বাবার শেষ স্মৃতি ছিল। সে যখন টাকা নিয়ে বাড়ি এলো, মেঘনা অবাক হয়ে গেল। এই টাকা কিসের? সে জিজ্ঞেস করল। অরুণ বলল, ভোপাল যাও, ইউপিএসসির প্রস্তুতি নাও, তোমার স্বপ্ন এই গ্রামের থেকে বড়। মেঘনার চোখ থেকে জল পড়তে লাগল। কিন্তু তোমার কি হবে? সে জিজ্ঞেস করল। অরুণ হেসে বলল, আমার স্বপ্ন তো তুমি। কয়েক মাস পর সেই দিন এলো যখন মেঘনাকে ভোপাল যেতে হবে। রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে সে বারবার অরুণের দিকে তাকাচ্ছিল। তার চোখে ভয় ছিল। যদি আমি অকৃতকার্য হই? সে জিজ্ঞেস করল। অরুণ তার হাত ধরল এবং বলল, তুমি অকৃতকার্য হতে পারো না, কারণ তোমার পরিশ্রম সৎ। ট্রেন চলতে লাগল। মেঘনা জানলা দিয়ে বাইরে দেখছিল এবং অরুণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাকে দেখছিল। ট্রেনের সাথে সাথে দুজনের দূরত্ব বাড়ছিল, কিন্তু তাদের হৃদয়ের দূরত্ব কখনো বাড়তে পারত না। সেই দিন অরুণ মনে মনে বলল, আমি যে কোনো পরিস্থিতিতে তোমার অপেক্ষা করব। সে জানত না যে আগামী সময় তার জীবনে এমন এক ঝড় আসতে চলেছে যা সব কিছু বদলে দেবে। আর এখান থেকেই শুরু হতে চলেছিল এক এমন সফর যেখানে ভালোবাসার পরীক্ষা হবে, স্বপ্নের দাম দিতে হবে এবং ভাগ্য দুজনকে এমন এক মোড়ে এনে দাঁড় করাবে যেখান থেকে ফিরে আসা সহজ হবে না। ভোপাল, সেই শহর যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন জন্ম নেয় আর হাজারো স্বপ্ন ভেঙেও যায়। সেই শহরের পাটেল নগরের এক সরু গলির এক ভাড়ার ঘরে বসে মেঘনা তার বইয়ের মধ্যে ডুবে থাকত। দেওয়ালে ভারতের মানচিত্র লাগানো ছিল, সংবিধানের নোটস ছিল, আর সামনে রাখা ছিল সেই নীল রঙের কলম যা অরুণ তাকে দিয়েছিল। সেই কলম এখন শুধু একটা কলম ছিল না, বরং তার আর অরুণের মধ্যেকার এক প্রতিশ্রুতি ছিল। প্রতি রাতে যখন সে পড়তে পড়তে ক্লান্ত হয়ে যেত, তখন সেই কলমটি হাতে নিয়ে চোখ বন্ধ করত এবং তার মনে হতো যেন অরুণ তার পাশে বসে বলছে, তুমি পারবে। কিন্তু ভোপালের জীবন সহজ ছিল না। ভাড়া দেওয়া, রান্না করা, পড়াশোনা করা সব একা সামলাতে হতো। অনেক সময় রাতে তার এত একাকিত্ব বোধ হতো যে সে কেঁদে ফেলত। কিন্তু তারপরই অরুণের মুখ মনে আসত আর সে নিজেকে সামলে নিত। ওদিকে সোনাপুর গ্রামে অরুণ প্রতিদিন সেই চায়ের দোকানেই কাজ করত। ভোর ৫টায় উঠত, দোকান খুলত আর সারাদিন খদ্দেরদের চা খাওয়াতে খাওয়াতে শুধু একটাই কথা ভাবত, আমার মেঘনা একদিন ডিএম হবে। গ্রামের লোক আজও তার মজা ওড়াত। তোর বউ শহরে গিয়ে তোকে ভুলে যাবে, কেউ বলত। কিন্তু অরুণ শুধু হাসত, তার মেঘনার ওপর পূর্ণ বিশ্বাস ছিল। প্রতি রাতে দুজন ফোনে কথা বলত। মেঘনা তার পড়াশোনার কথা বলত আর অরুণ গ্রামের ছোট ছোট কথা শোনাত। একদিন রাতে মেঘনা বলল, অরুণ, মাঝে মাঝে ভয় লাগে, যদি আমি অকৃতকার্য হই? অরুণ এক মুহূর্ত দেরি না করে উত্তর দিল, তোমার পরিশ্রম কখনো বিফলে যেতে পারে না, আর যদি হয়ও তাতে কি, আমরা আবার চেষ্টা করব একসাথে। এই একসাথে শব্দটা মেঘনার জন্য সবথেকে বড় শক্তি ছিল। সময় ধীরে ধীরে কাটল। মাসের পর মাস পরিশ্রমের পর সেই দিন এলো যখন ইউপিএসসির ফলাফল বেরোনোর কথা ছিল। সেদিন মেঘনার বুক এত জোরে ধড়ফড় করছিল যে সে নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। সে কাঁপা হাতে ওয়েবসাইট খুলল এবং রোল নম্বর দেখার সাথে সাথে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে পাশ করে গেছে। সে এখন একজন আইএএস অফিসার হতে চলেছে। সবথেকে আগে সে অরুণকে ফোন করল। অরুণ, তার গলা কাঁপছিল। কি হয়েছে? অরুণ ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল। আমি পাশ করেছি। কয়েক সেকেন্ডের জন্য দুজনেই চুপ হয়ে গেল। তারপর অরুণের আওয়াজ এলো, আমি জানতাম। সেদিন অরুণের চোখে গর্ব ছিল। তার মনে হচ্ছিল যেন সে নিজেই আইএএস হয়ে গেছে। কিন্তু ভাগ্য তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছিল। মেঘনার ট্রেনিং শুরু হলো। সে আরও ব্যস্ত হয়ে পড়ল। ফোনে কথা কম হতে লাগল, কিন্তু ভালোবাসা কমেনি। ওদিকে গ্রামে বিক্রম নামের এক লোক ছিল। সে প্রভাবশালী ও ভয়ঙ্কর লোক ছিল। সে ছোটবেলা থেকেই মেঘনাকে চাইত। কিন্তু যখন মেঘনা অরুণকে বিয়ে করল, তখন তার মনে ঘৃণা জন্মেছিল। এখন যখন সে শুনল মেঘনা আইএএস হয়েছে, তখন তার ঘৃণা আরও বেড়ে গেল। এক রাতে সে তার লোকেদের নিয়ে বসেছিল। একটা চাওয়ালা আর তার বউ আইএএস, এটা আমি সহ্য করব না, সে রেগে বলল। তার মাথায় এক ভয়ঙ্কর পরিকল্পনা আসছিল। পরের দিন রাতে অরুণ দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। রাস্তা শুনশান ছিল। হঠাৎ পেছন থেকে এক দ্রুতগামী ট্রাক তার দিকে এগিয়ে এলো। অরুণ কিছু বোঝার আগেই ট্রাকটি তাকে সজোরে ধাক্কা মারল। রাতের নিস্তব্ধতায় তার চিৎকার প্রতিধ্বনিত হল এবং তারপর সব অন্ধকার। যখন অরুণের চোখ খুলল, সে হাসপাতালে ছিল। তার সারা শরীরে ব্যথা ছিল। সে ওঠার চেষ্টা করল, কিন্তু পারল না। সে নিচের দিকে তাকাল এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তার দুটো পা একেবারেই নড়ছিল না।
ডাক্তার তার কাছে এলো এবং ধীরে ধীরে বলল, আমাদের দুঃখিত, তোমার মেরুদণ্ডে গুরুতর চোট লেগেছে, এখন হয়তো তুমি আর কখনো হাঁটতে পারবে না। এটা শুনে অরুণের পৃথিবী শেষ হয়ে গেল। সে ছাদের দিকে তাকিয়ে রইল, চোখ দিয়ে জল পড়তে লাগল। তার শুধু একটাই কথা মনে পড়ছিল, আমি তোমার অপেক্ষা করব। কিন্তু এখন সে অপেক্ষা করবে কিভাবে? সে আর আগের অরুণ ছিল না। কয়েকদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেল। এখন সে হুইল চেয়ারে। ঘরের ভেতর বসে সে নিজেকে আয়নায় দেখছিল। তার নিজের উপর ঘৃণা হতে লাগল। এখন আমি ওর যোগ্য নই, সে নিজেকে বলল। সেই সময় তার ফোন বাজল। স্ক্রিনে নাম ছিল মেঘনা। সে ফোনটি দেখল, কিন্তু ধরল না। সে চায়নি মেঘনা তাকে এই অবস্থায় দেখুক। পরের দিন সে এক সিদ্ধান্ত নিল। সে কাউকে কিছু না জানিয়ে ঘর ছেড়ে চলে গেল। তার জামা কাপড়, ফোন এবং অতীত পেছনে ফেলে সে চলে গেল। সে চায়নি তার জন্য মেঘনা তার স্বপ্নের সাথে আপোষ করুক। ওদিকে ভোপালে মেঘনা বারবার ফোন করছিল, কিন্তু ফোন বন্ধ ছিল। তার বুক কাঁপছিল। সে বুঝতে পারছিল না অরুণ কোথায় গেল। ওদিকে অরুণ এখন এক অজানা শহরের রেলওয়ে স্টেশনে ছিল। তার কাছে না ছিল ঘর, না টাকা, না পরিচয়। সে এখন এমন এক মানুষে পরিণত হয়েছিল যাকে দুনিয়া ভুলে গিয়েছিল। রাতে স্টেশনের এক কোণে বসে সে আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখে জল ছিল। আমি কথা দিয়েছিলাম, কিন্তু এখন আমি আর অপেক্ষা করতে পারব না, সে নিজেকে বলল। ঠিক সেই সময় এক বৃদ্ধ ভিখারি তার কাছে এসে বলল, বাবা, জীবন কখনো শেষ হয় না, আমরাই হার মেনে নিই। অরুণ তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। সেই রাতে অরুণ নিজের নাম, পরিচয় এবং ভালোবাসা চিরকালের মতো সমাহিত করে দিল। ওদিকে মেঘনা জানত না যে তার স্বামী জীবিত থেকেও তার জীবন থেকে চিরকালের জন্য হারিয়ে গেছে। ৩ বছর, পুরো ৩ বছর কেটে গেছে। সময় অনেক কিছু বদলে দিয়েছে। ভোকালের সেই মেয়ে যে একসময় ছোট এক ঘরে বসে নিজের স্বপ্নের জন্য রাত জেগে থাকত, আজ দেশের অন্যতম মর্যাদাপূর্ণ চেয়ারে বসেছিল। দরজার বাইরে নেমপ্লেটে সোনালি অক্ষরে লেখা ছিল, জেলা আধিকারিক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মেঘনা সিং। সাদা রঙের সরকারি গাড়ি যাতে লাল বাতি জ্বলছিল, তা কালেক্টরেটের বাইরে দাঁড়িয়েছিল। অফিসের ভেতর প্রতিটা কর্মচারী তার এক ঝলক পাওয়ার জন্য প্রস্তুত থাকত। তার গলায় এখন আত্মবিশ্বাস ছিল, তার ব্যক্তিত্বে এখন অধিকার ছিল, কিন্তু তার হৃদয়ের এক কোণে আজও এক শূন্যতা ছিল যা কোনো পদ, কোনো সম্মান বা কোনো সাফল্য পূরণ করতে পারেনি। সেই শূন্যতা ছিল অরুণের। গত ৩ বছরে সে অরুণকে খোঁজার সম্ভাব্য সব চেষ্টা করেছিল। গ্রামে গিয়ে জিজ্ঞেস করেছিল, আত্মীয়দের কাছে জানতে চেয়েছিল, পুলিশেও জানিয়েছিল, কিন্তু অরুণ যেন পৃথিবী থেকে উধাও হয়ে গেছে। অনেক রাত এমন গেছে যখন সে নিজের সরকারি বাংলোর ঘরে একা বসে কাঁদত। তার চোখের সামনে বারবার সেই শেষ দিনের কথা ভেসে উঠত, যখন অরুণ তাকে স্টেশনে ছাড়তে এসেছিল এবং হেসে বলেছিল, আমি যে কোনো পরিস্থিতিতে তোমার অপেক্ষা করব। কিন্তু সেই অপেক্ষা এখন অপূর্ণ। সে এখন ডিএম, কিন্তু জীবনের সবথেকে প্রিয় মানুষটি তার সাথে নেই। সেদিন সকালের সময় ছিল। মেঘনা তার অফিসে বসে ফাইল দেখছিল। ঠিক তখনই তার পিএ এসে বলল, ম্যাডাম, আজ রেলওয়ে স্টেশন পরিদর্শনের কথা আছে। সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিয়ে অভিযোগ এসেছে। মেঘনা ফাইল বন্ধ করল এবং গম্ভীর গলায় বলল, ঠিক আছে, আমরা আজই যাব। কিছুক্ষণ পরেই তার সাদা গাড়ি রেলওয়ে স্টেশনের দিকে এগিয়ে চলল। রাস্তায় মানুষ গাড়ি দেখে দাঁড়িয়ে পড়ত। প্রত্যেকে সেই গাড়িকে সম্মানের চোখে দেখত, কিন্তু সেই গাড়ির ভেতরে বসা মেঘনা জানলা দিয়ে বাইরে নয়, বরং নিজের অতীতে হারিয়ে গিয়েছিল। তার সেই রেলওয়ে স্টেশনের কথা মনে পড়ছিল, সেই প্ল্যাটফর্ম, সেই শেষ বিদায়। হঠাৎ গাড়ি থেমে গেল। ড্রাইভার বলল, ম্যাডাম, রেলওয়ে স্টেশন এসে গেছে। মেঘনা দীর্ঘশ্বাস ফেলল এবং গাড়ি থেকে নামল। স্টেশনে খুব ভিড় ছিল। মানুষ এদিক ওদিক ছুটছিল। ট্রেন আসছিল, যাচ্ছিল। চাওয়ালাদের চিৎকার শোনা যাচ্ছিল। স্টেশন মাস্টার ও বাকি আধিকারিকরা তাকে দেখে তৎক্ষণাৎ কাছে এলেন। নমস্তে ম্যাডাম, তারা ঝুঁকে বললেন। মেঘনা হালকা মাথা নেড়ে পরিদর্শন শুরু করল। সে প্ল্যাটফর্মে ধীরে ধীরে হাঁটছিল এবং প্রতিটা জিনিস মন দিয়ে দেখছিল। তখনই তার নজর প্ল্যাটফর্মের এক কোণে বসা এক ভিখারির ওপর পড়ল। সেই ভিখারি হুইল চেয়ারে বসেছিল। তার চুল উস্কোখুস্কো, জামাকাপড় ছেঁড়া এবং মুখ নিচু করা ছিল। সে মানুষের কাছে ভিক্ষা চাইছিল, ভগবানের নামে কিছু দিন। তার গলায় এক যন্ত্রণা ছিল যা সরাসরি হৃদয়ে গিয়ে পৌঁছায়। মেঘনা কয়েক সেকেন্ডের জন্য সেখানে দাঁড়িয়ে পড়ল। কেন জানি না, কিন্তু সেই আওয়াজে তার কিছু চেনা পরিচিত মনে হল। সে তার পিএকে বলল, ওই লোকটা এখানে কেন বসে আছে? স্টেশনে কি ভিক্ষা করা কি অনুমোদিত? পিএ বলল, ম্যাডাম, এরকম লোক রোজই আসে, আমরা সরিয়ে দিই, কিন্তু আবার চলে আসে। মেঘনা সেই ভিখারির দিকে আবারও তাকাল। এবার তার বুক ধড়ফড় করতে লাগল। তার মনে হল যেন তার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।
সে ধীরে ধীরে সেই ভিখারির দিকে এগিয়ে যেতে লাগল। প্রতিটা কদমে তার হৃৎস্পন্দন আরও বেড়ে যাচ্ছিল। ভিখারিটি যেই দেখল কেউ তার সামনে এসে দাঁড়িয়েছে, অমনি সে তার মুখ আরও নিচু করে ফেলল। সে চায় না কেউ তার চোখের দিকে তাকাক। মেঘনা এখন তার ঠিক সামনে দাঁড়িয়ে। সে নিচু স্বরে জিজ্ঞেস করল, তোমার নাম কি? ভিখারি কোনো উত্তর দিল না। সে শুধু তার হাতটা বাড়িয়ে দিল, যেন সে শুধু ভিক্ষা করার জন্যই বেঁচে আছে। মেঘনার বুক এখন প্রবলভাবে কাঁপছে। সে আবারও জিজ্ঞেস করল, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, তোমার নাম কি? এবার ভিখারি ধীরে ধীরে তার মুখ তুলল এবং সেই মুহূর্তেই যেন সময় থমকে গেল। মেঘনার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তার ঠোঁট কাঁপতে লাগল, কারণ সেই মুখটি অন্য কারো নয়, অরুণের ছিল। সেই অরুণ যে একসময় তাকে ডিএম হওয়ার স্বপ্ন দেখিয়েছিল, সেই অরুণ যে নিজের স্বপ্নের জন্য ভোপাল পাঠিয়েছিল, সেই অরুণ যে আজ তার সামনে এক ভিখারি হয়ে বসে আছে। অরুণ! তার মুখ থেকে কম্পিত স্বরে শব্দটা বেরিয়ে এলো। অরুণ যেই এই নামটা শুনল, তার হাত কাঁপতে লাগল, তার চোখে জ্বর এসে গেল। সে তৎক্ষণাৎ তার মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। সে চায়নি মেঘনা তাকে এই অবস্থায় দেখুক, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। মেঘনার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। এ কি হয়ে গেল তোমার? সে কাঁদতে কাঁদতে বলল। অরুণ চুপ থাকল। তার কাছে কোনো উত্তর ছিল না। স্টেশনে দাঁড়িয়ে থাকা বাকিরা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। কেউ বুঝতে পারছিল না একজন ডিএম কেন একজন ভিখারির সামনে কাঁদছেন। মেঘনা ধীরে ধীরে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তুমি আমায় ছেড়ে কেন চলে গেলে? তার গলা ভেঙে আসছিল। অরুণ ধীরে ধীরে বলল, কারণ এখন আর আমি তোমার যোগ্য নই। এটা শুনে মেঘনার মন ভেঙে গেল। সে তৎক্ষণাৎ তার হাত ধরে ফেলল। তুমি সবসময় আমার যোগ্য ছিলে, আছো এবং থাকবে। তার চোখে যন্ত্রণা ছিল, ভালোবাসা ছিল, আর ছিল এক অপূর্ণ অপেক্ষা। অরুণের চোখ দিয়েও জল পড়তে লাগল। সে ৩ বছর ধরে নিজেকে শক্ত রেখেছিল, কিন্তু আজ সে ভেঙে পড়ল। সে আর নিজের কষ্ট লুকিয়ে রাখতে পারল না। পুরো স্টেশনে নিস্তব্ধতা নেমে এলো। একজন ডিএম, একজন ভিখারি, আর তাদের মাঝখানে এক অপূর্ণ প্রেমের কাহিনী। সেদিন ভাগ্য তাদের আবারও সামনাসামনি এনে দাঁড় করিয়েছিল। কিন্তু এটা শুধু একটা সাক্ষাৎ ছিল না, এটা ছিল এক নতুন ঝড়ের শুরু। কারণ এখন মেঘনা সত্যিটা জানতে চাইত, আর সেই সত্যিটা তাদের জীবন চিরতরে বদলে দেওয়ার ছিল। রেলওয়ে স্টেশনের সেই প্ল্যাটফর্মে সময় যেন থমকে গিয়েছিল। মানুষের ভিড়, ট্রেনের আওয়াজ, ঘোষণা সবকিছু যেন দূরে সরে গেল। সেখানে শুধু দুজন মানুষ ছিল, একজন জেলা আধিকারিক আর একজন ভিখারি। কিন্তু বাস্তবে তারা শুধু ডিএম আর ভিখারি ছিল না, তারা ছিল স্বামী স্ত্রী, যারা ৩ বছর পর একে অপরের সামনে দাঁড়িয়েছিল। মেঘনার হাত তখনও অরুণের হাত ধরেছিল। অরুণের হাত ঠান্ডা ছিল, দুর্বল ছিল আর কাঁপছিল। সেই হাত যা একসময় তার বই তুলে দিত, সেই হাত যা তাকে সাহস জোগাত। কিন্তু আজ সেই হাতে কোনো শক্তি ছিল না। মেঘনার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। সে ধীরে ধীরে বলল, তুমি আমায় বললে না কেন? অরুণ তার দিকে তাকাল। তার চোখে যন্ত্রণা ছিল, কিন্তু ঠোঁটে ছিল এক ম্লান হাসি। তোমায় বলে কি করতাম? সে নিচু স্বরে বলল। তোমার স্বপ্ন পূরণ হচ্ছিল, আর আমি চাইনি আমার কারণে তুমি থেমে যাও। এটা শুনে মেঘনার বুক যেন ফেটে গেল। আমি তোমাকে ছাড়া কখনো পূর্ণ ছিলাম না অরুণ, সে কাঁদতে কাঁদতে বলল। অরুণ তার দৃষ্টি নিচু করে ফেলল। কিন্তু আমি তো অপূর্ণ হয়ে গিয়েছিলাম মেঘনা। তার গলায় এমন এক সত্য ছিল যা শুনে যে কেউ ভেঙে পড়বে। সেদিন রাতে সে ধীরে ধীরে বলা শুরু করল। যখন সেই ট্রাক আমায় ধাক্কা দিয়ে চলে গেল, আমি রাস্তায় পড়েছিলাম, শরীর থেকে রক্ত ঝরছিল, আর আমি শুধু তোমার নাম নিচ্ছিলাম। মেঘনার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। তার চোখের সামনে সেই দৃশ্য ভেসে উঠতে লাগল। যখন আমার জ্ঞান ফিরল, ডাক্তার বলল যে আমি আর কখনো হাঁটতে পারব না। এটা শুনে মেঘনা তার মুখ দুহাতে ঢেকে ফেলল। তার ভেতরটা যেন চুরমার হয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যেন আমার জীবন শেষ হয়ে গেছে, অরুণ বলল। কিন্তু তার থেকেও বেশি যন্ত্রণা এই কথা ভেবে হতো যে আমি আর তোমার যোগ্য নই। কথা বলো না, মেঘনা তৎক্ষণাৎ বলল। এটাই সত্যি মেঘনা, অরুণ তার চোখের দিকে তাকিয়ে বলল। তুমি একজন আইএএস অফিসার হচ্ছিলে, আর আমি একজন পঙ্গু। আমি তোমার পাশে দাঁড়ানোর যোগ্য ছিলাম না, তাই তুমি আমায় ছেড়ে দিলে? মেঘনার গলা কাঁপছিল। অরুণ কোনো উত্তর দিল না। তার নীরবতাই ছিল তার উত্তর। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। তারপর হঠাৎ মেঘনা উঠে দাঁড়াল। তার চোখে এখন আর জল নেই,
সেখানে এখন জ্বলছে আগুন, একজন স্ত্রীর জেদ যে নিজের স্বামীর জন্য পৃথিবীর সাথে লড়তে পারে। সে তার পিয়ের দিকে তাকালো এবং কঠোর গলায় বলল, গাড়ি তৈরি করো। কয়েক মিনিটের মধ্যেই অরুণকে হুইলচেয়ার সহ সরকারি গাড়িতে বসানো হলো। স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষ এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। কেউ বুঝতে পারছিল না একজন ডিএম কেন একজন ভিখারিকে নিজের গাড়িতে নিয়ে যাচ্ছেন। কিন্তু মেঘনার এখন আর কারও তওয়াক্কা নেই। গাড়ি সরাসরি সরকারি বাংলোর দিকে এগোতে লাগল। সারা রাস্তা অরুণ চুপ ছিল। সে জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল, যেন সেই নতুন জগতের অংশ নয়। বাংলোতে পৌঁছনো মাত্রই ভৃত্যরা দরজা খুলে দিল। ম্যাডাম, তারা মাথা নত করে বলল। মেঘনা শুধু বলল, ইনি আমার স্বামী। এটা শুনে সবাই চমকে গেল। অরুণ অবাক হয়ে তার দিকে তাকাল। ৩ বছর পর আজ প্রথম কেউ তাকে এই সম্মানে ডাকল, স্বামী। সেদিন রাতে মেঘনা নিজেই তার ক্ষত পরিষ্কার করে দিল, তাকে খাইয়ে দিল। তার চোখ দিয়ে বারবার জল পড়ছিল, কিন্তু সে নিজেকে শক্ত রাখল। রাতে যখন অরুণ ঘুমিয়ে পড়ল, মেঘনা তার পাশে বসে তাকে দেখতে লাগল। তার মনে শুধু একটাই প্রশ্ন, এইসব কিভাবে হল? পরের দিন সে তার অফিসে একটি গোপন তদন্তের নির্দেশ দিল। সে তার সবথেকে বিশ্বস্ত অফিসারকে ডাকল এবং বলল, ৩ বছর আগে সোনাপুর গ্রামে হওয়া সেই দুর্ঘটনার পুরো রিপোর্ট চাই, ছোট থেকে ছোট তথ্যও যেন বাদ না যায়। অফিসার মাথা নিচু করে বলল, জি ম্যাডাম। তদন্ত শুরু হল। পুরনো রেকর্ড বের করা হল, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হল। আর যে সত্যটা সামনে এলো তাতে মেঘনার পায়ের তলার মাটি সরে গেল। সেই দুর্ঘটনা কোনো দৈব ঘটনা ছিল না, ওটা ছিল একটা চক্রান্ত। আর সেই চক্রান্তের পেছনে নাম ছিল বিক্রম। সেই বিক্রম যে ছোটবেলা থেকেই তাকে ঘৃণা করত, সেই বিক্রম যে তার সাফল্য সহ্য করতে পারেনি, সেই তার লোক দিয়ে অরুণের দুর্ঘটনা ঘটিয়েছিল। এটা জানতে পেরে মেঘনার ভেতরটা জ্বলে উঠল। তার চোখে এখন একটাই লক্ষ্য, ন্যায় বিচার। সেই বিকেলেই সে পুলিশ সুপারকে ডাকল, বিক্রমকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করো। তার গলায় এমন এক আদেশ ছিল যা কেউ অবগ্রাহ্য করতে পারে না। ওদিকে অরুণ যখন এসব জানল, সে অবাক হয়ে গেল। তুমি এসব আমার জন্যে কেন করছো? সে জিজ্ঞেস করল। মেঘনা তার চোখের দিকে তাকিয়ে বলল, কারণ তুমি আমার স্বামী, আর তোমার সাথে যা হয়েছে তা ছিল অন্যায়। তার গলায় যেমন ভালোবাসা ছিল তেমনই ছিল তেজ। কিন্তু তার মনে আরও একটি প্রশ্ন ছিল, অরুণ কি আবার হাঁটতে পারবে? সেই রাতেই সে দেশের সেরা নিউরোসার্জন ডাক্তার অমিতের সাথে যোগাযোগ করল। ডাক্তার রিপোর্ট দেখে বললেন, আশা আছে, তবে অপারেশনটা খুব কঠিন হবে। আমি কঠিনকে ভয় পাই না, মেঘনা বলল। আমাকে শুধু আমার স্বামীকে আবার নিজের পায়ে দাঁড় করাতে হবে। এটা শুনে অরুণের চোখে জল এসে গেল। ৩ বছর আগে সে নিজেকে শেষ ভেবে নিয়েছিল, কিন্তু আজ ৩ বছর পর তার জীবনে আবার আশার আলো ফিরে আসছে। আর এই আলো অন্য কেউ নয়, তার স্ত্রী মেঘনা। তবে সামনের পথ সহজ ছিল না, কারণ এটি শুধু একটি অপারেশন ছিল না, এটি ছিল তাদের ভাগ্যের বিরুদ্ধে এক যুদ্ধ। আর এই যুদ্ধের ফয়সালা এখন হতে চলেছে। সরকারি বাংলোর সেই ঘরে সেদিন রাতে কেউ ঘুমায়নি। দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ ঘরের নীরবতাকে আরও গভীর করছিল। বিছানায় শোয়া অরুণ ছাদের দিকে তাকিয়েছিল, আর পাশের চেয়ারে বসে মেঘনা নিঃশব্দে তাকে দেখছিল। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু তার থেকে অনেক বেশি ছিল আশা। ৩ বছর আগে যে মানুষটিকে সে হারিয়ে ফেলেছিল, আজ সে তার সামনে ছিল, ভেঙে যাওয়া, চুরমার হয়ে যাওয়া, কিন্তু জীবিত। আর এখন সে সিদ্ধান্ত নিয়েছিল সে তাকে আবার দাঁড় করাবে। এর জন্য তাকে পুরো পৃথিবীর সাথে লড়তে হলেও সে লড়বে। পরের দিনই ভোপালের বড় নিউরোসার্জন ডাক্তার অমিতকে বিশেষ অনুমতি দিয়ে জেলার সরকারি হাসপাতালে আনা হল। পুরো হাসপাতাল সতর্ক ছিল। ডাক্তার অমিত অরুণের সব রিপোর্ট মন দিয়ে দেখলেন। তিনি তার মেরুদণ্ডের স্ক্যান দেখলেন, স্নায়ুর অবস্থা বুঝলেন এবং তারপর কিছুক্ষণ চুপ থাকলেন। মেঘনা তার চোখ পড়ার চেষ্টা করছিল। ডাক্তার, সত্যিটা বলুন। তার গলা নিচু ছিল, কিন্তু তাতে একজন স্ত্রীর ব্যাকুলতা স্পষ্ট ছিল। ডাক্তার অমিত দীর্ঘশ্বাস ফেলে বললেন, অপারেশন সম্ভব, কিন্তু সহজ হবে না। সফল হওয়ার সম্ভাবনা ৫০%। এটা শুনেই ঘরে নিস্তব্ধতা নেমে এলো। ৫০%, অর্থাৎ অর্ধেক আশা আর অর্ধেক ভয়। অরুণ মৃদু হেসে বলল, কোনো ব্যাপার না ডাক্তার, আমি তো এতকাল এভাবেই বেঁচে আছি, আগামীতেও থাকব। কিন্তু সে তার কথা শেষ করার আগেই মেঘনা তার হাত শক্ত করে ধরল। না, তার গলায় ছিল দৃঢ়তা। এখন আর তুমি এভাবে বাঁচবে না, তুমি হাঁটবে, নিজের পায়ে দাঁড়াবে। তার চোখে ছিল বিশ্বাস,
সেই একই বিশ্বাস যা একসময় অরুণের চোখে থাকত। অপারেশনের তারিখ ঠিক হয়ে গেল, কিন্তু এরই মধ্যে পুলিশ বিক্রমকে গ্রেফতার করল। যখন তাকে হাতকড়া পরিয়ে মেঘনার সামনে আনা হলো, তার চোখে তখনও অহংকার ছিল। তো শেষ পর্যন্ত তুমি ডিএম হয়েই গেলে, সে বিদ্রূপ করে বলল। মেঘনা তার চোখের দিকে তাকিয়ে বলল, আর তুমি অপরাধী হয়ে গেলে। বিক্রম হেসে উঠল, আমি তো শুধু একটা চাওয়ালাকে পঙ্গু করেছিলাম, কিন্তু তুমি তাকে নিজের জীবন বানিয়ে নিলে। এটা শুনেই মেঘনার ভেতরে রাগের আগুন জ্বলে উঠল, কিন্তু সে নিজেকে শান্ত রাখল। তুমি শুধু ওর শরীরটা ভেঙেছিলে, সে শক্ত গলায় বলল, ওর আত্মা নয়। কয়েকদিনের মধ্যেই আদালত বিক্রমকে সাজা শুনিয়ে দিল। তার অপরাধের জন্য তাকে দীর্ঘ বছরের জেল দেওয়া হলো। এটি শুধু এক সাজা ছিল না, এটি ছিল ন্যায় বিচার, সেই যন্ত্রণার বিচার যা অরুণ ৩ বছর ধরে সহ্য করেছিল। এখন শুধু একটি লড়াই বাকি ছিল, অরুণের জীবনের লড়াই। অপারেশনের দিন এসে গেল। হাসপাতালের বাইরে ছিল পিন-পতন নীরবতা। ভেতরে অপারেশন থিয়েটারের লাল আলো জ্বলছিল। মেঘনা দরজার বাইরে দাঁড়িয়েছিল। তার হাত দুটো জোড় করা ছিল, চোখ বন্ধ, আর ঠোঁটে ছিল একটিই প্রার্থনা, ভগবান, আমার অরুণকে ফিরিয়ে দাও। ভেতরে ডাক্তার অমিত ও তার দল অপারেশনে মগ্ন ছিলেন। প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ ছিল। সময় ধীরে ধীরে কাটছিল। ১ ঘণ্টা, ২ ঘণ্টা, ৩ ঘণ্টা, প্রতিটি মিনিট মেঘনার কাছে একটি যুগের সমান মনে হচ্ছিল। তার মনে হাজার হাজার কথা আসছিল। সেই দিনের কথা যখন অরুণ তাকে প্রথম কলমটি দিয়েছিল, সেই দিন যখন সে তাকে স্টেশনে বিদায় দিয়েছিল, আর সেই দিন যখন সে তাকে হুইলচেয়ারে ভিক্ষা করতে দেখেছিল। আমি তোমাকে আবার দাঁড় করাবো, সে নিজেকে বলল। অবশেষে অপারেশন থিয়েটারের লাল আলো নিভে গেল। দরজা খুলল, ডাক্তার অমিত বাইরে এলেন। তার মুখে ক্লান্তি ছিল। মেঘনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ডাক্তার? তার গলা কাঁপছিল। ডাক্তার অমিত মৃদু হেসে বললেন, অপারেশন সফল হয়েছে। এটা শোনা মাত্রই মেঘনার চোখ দিয়ে জল পড়তে লাগল। এই জল কষ্টের নয়, এ ছিল আনন্দের জল। তবে আসল পরীক্ষা এখনও বাকি ছিল। অপারেশনের পর কয়েক সপ্তাহ ধরে অরুণকে ফিজিওথেরাপির মধ্য দিয়ে যেতে হলো। প্রতিদিন ব্যথা হতো, প্রতিটি কদম ছিল কষ্টকর। অনেকবার সে পড়ে যেত, অনেকবার সে হার মেনে নিতে চাইত, কিন্তু প্রতিবার যখন সে পড়ে যেত, মেঘনা তাকে তুলে ধরত। তুমি পারবে। একদিন যখন অরুণ ফিজিওথেরাপি করছিল, সে তার পায়ে মৃদু স্পন্দন অনুভব করল। সে থেমে গেল, তার চোখে বিস্ময় ছিল। মেঘনা? সে ধীরে ধীরে ডাকল, আমি অনুভব করতে পারছি। মেঘনার নিঃশ্বাস থমকে গেল। সে তার চোখের দিকে তাকাল। সেখানে ছিল আশা, ছিল প্রাণ। ধীরে ধীরে দিন কাটল, আর সেই দিনটি এলো যখন ডাক্তার বললেন, আজ তুমি উঠে দাঁড়ানোর চেষ্টা করতে পারো। পুরো ঘর ছিল শান্ত। অরুণ হুইলচেয়ারের হাতল ধরল। সে নিজের সর্বশক্তি নিয়োগ করল। তার শরীর কাঁপছিল, কপালে ছিল ঘাম। আর তারপর ৩ বছর পর সে দাঁড়িয়ে পড়ল। তার পা কাঁপছিল, কিন্তু সে দাঁড়িয়েছিল নিজের পায়ে। মেঘনার চোখ দিয়ে অঝরে জল নামল। সে নিজের মুখে হাত চেপে ধরল। এটি সেই মুহূর্ত যার জন্য সে ৩ বছর অপেক্ষা করেছিল। অরুণ তার দিকে তাকাল, তার চোখেও জল ছিল। তুমি আমাকে আবার বাঁচিয়ে দিলে, সে কুম্পিত গলায় বলল। মেঘনা তার কাছে এলো, তার হাত ধরল। না, সে আলতো করে বলল, তুমি তো কখনো মরেই যাওনি। গাড়ির পাশে দুজন মানুষ দাঁড়িয়েছিল, একজন ডিএম আর তার সাথে দাঁড়িয়ে থাকা তার স্বামী, নিজের পায়ে। মানুষ তাদের দেখছিল। কেউ বিশ্বাস করতে পারছিল না যে এটি সেই মানুষ যে একসময় রেলওয়ে স্টেশনে ভিক্ষা করত। অরুণ আকাশের দিকে তাকাল। তার চোখে এখন আর যন্ত্রণা নেই, আছে শুভ প্রশান্তি। সে ধীরে ধীরে বলল, তুমি তো বড় ডিএম হয়ে গিয়েছ মেঘনা। মেঘনা তার দিকে তাকাল, কিন্তু তুমি আজও আমার সেই মেঘনাই আছো, সে হাসি মুখে বলল। মেঘনা তার হাত শক্ত করে ধরল এবং বলল, আর তুমিও আজ আমার সেই অরুণই আছো যে আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল। সেদিন তাদের কাহিনী শেষ হয়নি, বরং এক নতুন শুরু হয়েছিল। এক এমন শুরু যেখানে ভালোবাসা ভাগ্যকে হারিয়ে দিয়েছিল, যেখানে একজন স্ত্রী তার স্বামীকে আবার জীবন ফিরিয়ে দিয়েছিল, এবং যেখানে এটি প্রমাণিত হয়েছিল যে সত্য ভালোবাসা কখনো শেষ হয় না। সে শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করে ফিরে আসার জন্য, চিরকালের জন্য। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নতুন কাহিনী। আপনাদের এই কাহিনী কেমন লেগেছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি কাহিনী আপনাদের সামান্যতমও পছন্দ হয়ে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওটি লাইক করে দিন। আবার দেখা হবে নতুন ও আকর্ষণীয় কোনো কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।